বান্ধবীদের সাথে বাজি ধরে অচেনা একটা ছেলের আইডিতে মেসেজ দিয়ে বলেছিলাম, হ্যালো হ্যান্ডসাম, বিয়ে করবে আমায়? প্রথম দেখাতেই তোমাকে ভালোবেসে ফেলেছি। তুমি যেখানেই থাকো প্লিজ আমাকে নিয়ে যাও। প্রতিদিনের মতো ফ্রেন্ডদের সাথে বসে আড্ডা দিতে দিতে ট্রুথ অর ডেয়ার খেলছিলাম। হঠাৎ সেখানে আমাকে ডেয়ার দিয়ে বলা হলো একটা অপরিচিত ছেলের আইডিতে মেসেজ দিয়ে প্রপোজ করতে হবে। আমার ইচ্ছে না থাকা সত্ত্বেও উপায় না পেয়ে খুঁজে খুঁজে শ্রাবণ চৌধুরী নামের একটা আইডি বের করলাম আর মেসেজ দিয়ে বললাম, এই যে মিস্টার, কবে নিয়ে যাবেন আমাকে আপনার কাছে? প্রথম দেখাতেই আপনার প্রেমে পড়ে গেছি। লাভ ইউ জামাইজান। মেসেজটা দিয়ে এখন ভীষণ ভয়ে আছি, যদি এই আইডির লোকটা কিছু বলে। আমি ফোনটা রেখে বান্ধবীদের সাথে কথা বলতে লাগলাম। যতই আমাকে হাসি খুশি দেখাক না কেন, ভেতরে ভেতরে ধুকপুকুনি বেড়েই চলছে আমার। বিকেলের দিকে প্রাইভেট থেকে বাড়ি ফিরলাম। আম্মুকে ডাকতে কিচেনে ঢুকে দেখলাম মা রান্নার কাজ করছে। আমিও সঙ্গ দিয়ে রান্নার কাজে সাহায্য করলাম। পবিত্র রমজান মাস। রাতে তারাবির নামাজ শেষ করে শ্রাবণ চৌধুরী কোম্পানির কিছু কাজের জন্য ল্যাপটপে বসেছেন। তার সাথে ফোনটাও একবার হাতে নিলেন। সেখানে স্ক্রল করতে করতে একটা মেসেজ দেখে হতভম্ব। সাথে সাথে মেসেঞ্জারে ঢুকে দেখলো মেসেজটা, আমার প্রিয় জামাইজান, এই পবিত্র মাসে প্রতিটা সেহরিতে আপনাকে ডেকে তোলার দায়িত্ব নিতে চাই। প্রতিটা ইফতারে আপনাকে নিজ হাতে শরবত বানিয়ে খাওয়াতে চাই। প্লিজ আমাকে আপনার কাছে নিয়ে যান। শ্রাবণ মুহূর্তে রেগে দাঁতে দাঁত চেপে উঠে দাঁড়ালো। সাথে সাথেই ছোট ভাই কাব্যকে ডেকে উঠালো। কাব্য, রুমে আয় তো একবার। কাব্য মিনিট 2 পরে রুমে এসে বলল, কি হয়েছে? শ্রাবণ মেয়েটার আইডি লিংক কাব্যর ফোনে সেন্ড করে বলল, 20 মিনিট সময় দিলাম, এই মেয়েটার A to Z সব খবর আমার সামনে এনে দিবি। কাব্য ফোন বের করে লিংকটা দেখে বলল, কি হয়েছে ভাইয়া, এ মেয়ে কিছু করেছে? শ্রাবণ তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো। কাব্য মাথা নত করে চলে গেল। আজ পর্যন্ত বড় ভাইয়ের মুখের ওপরে কোনো কথা বলতে পারেনি, আজও পারবে না। আমি হিয়া। সে যে বিকেলে মেসেঞ্জারে ঢুকে অচেনা ছেলেটার কনভারসেশন ডিলিট করে এরপরে আর মেসেঞ্জারে ঢুকেনি। কেমন যেন বুক ধুকপুক ধুকপুক করছে। কাকে না কাকে মেসেজ দিয়েছি আল্লাহ ভালো জানে। কে জানে 2-3 বাচ্চার বাপই নাকি। হিয়া ভাবাভাবি বাদ দিয়ে পড়তে বসলো। সামনে SSC পরীক্ষা হতে বেশি সময় নেই। রমজান মাস বলে কলেজ বন্ধ দিয়েছে, কিন্তু প্রাইভেট খোলা আছে। এদিকে কাব্য 20-25 মিনিট পরেই শ্রাবণের রুমে এসে নক করলো। ভাইয়া আসবো? শ্রাবণ গম্ভীর কণ্ঠে বলল, আয়। কাব্য রুমে ঢুকে শ্রাবণের সামনে দাঁড়িয়ে গড়গড় করে বলল, ভাইয়া, মেয়েটার নাম হিয়া, ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ে। বাবার নাম হামিদ শিকদার, মায়ের নাম মাহিমা শিকদার। মেয়েটার কোনো ভাই বোন নেই। ওরা ঢাকাতেই থাকে। ওর বাবা একজন উকিল। ওদের নিজস্ব 3তলা বাড়ি আছে। সেক্ষেত্রে বলতে গেলে নিচতলায় পার্কিং আর কাজের লোকেরা থাকে, আর দোতলায় ওরা থাকে, আর 3তলা ফ্ল্যাট হিসাবে ভাড়া দেয়। এখন সেখানে কেউ থাকে না। আর লোকেশনও দিয়ে দিয়েছি তোমায়। শ্রাবণ ল্যাপটপে কাজে মন দিল আর কাব্যকে চলে যেতে বলল। কাব্য রুম থেকে বেরিয়ে নিজের রুমে আসতেই চট করে মনে পড়লো মেয়েটির ছবি তো শ্রাবণকে দেয়নি। তখনই হোয়াটসঅ্যাপে কাব্য একটা ছবি পাঠালো, সাথে মেসেজও দিল, ভাইয়া, এইটাই ওই মেয়েটার পিক। শ্রাবণ সেই ছবিটা দেখতেই কিছুক্ষণ নিশ্চুপ হয়ে রইল। চোখজোড়া পলক ফেলতে ভুলে গেল। অপূর্ব দেখতে মেয়েটা। মেয়েটার কাজল কালো চোখেই যেন অদ্ভুত মায়া। বারবার তাকিয়ে থাকতে মন চাচ্ছে। শ্রাবণ ভাবতে থাকলো, মেয়েটা কি ওকে চেনে যে ওই রকম একটা মেসেজ দিল? শ্রাবণ আর কাজে মন বসাতে পারল না। ল্যাপটপ রাফায়েল দিয়ে রুম থেকে বেরিয়ে কাব্যকে ডাকলো। কাব্য সামনে আসতেই শ্রাবণ বলল, কাব্য শোন, ব্যাগপত্র গুছিয়ে রাখ, কালকে একটা জায়গায় যাব, কয়েকদিন থাকবো সেখানেই। তোমার কাজ আছে নাকি? ঠিক আছে, যাব। কাব্য চলে যেতেই শ্রাবণ সেখান থেকে চলে এলো। কি যেন ভেবে হাঁটা দিল। পরক্ষণে তার বাবার রুমের সামনে এসে ঠেকলো। বাহির থেকে বলে উঠল, বাবা আসবো? শ্রাবণের বাবা তৌকির চৌধুরী ভেতর থেকে বললেন, এসো শ্রাবণ। শ্রাবণ ভেতরে ঢুকে তার বাবার সামনে দাঁড়িয়ে স্বাভাবিক কণ্ঠে বলল, বাবা, আমার কিছুদিন ছুটি চাই, একটা কাজে যাব, অফিস অ্যাটেন্ড করতে পারবো না। খুব জরুরি নাকি? জরুরি যে নয় তা না, এছাড়াও কিছুদিন অন্য একটা জায়গা থেকে ঘুরে আসতে চাই, আর তোমার প্রজেক্টগুলো করে দেব, শুধু অফিসে যেতে পারবো না। তৌকির চৌধুরী প্রশ্ন করলেন না। ছেলের উপর দৃঢ় বিশ্বাস আছে। শ্রাবণ যা করে বা করতে চায় কোনোটাই মন্দ হয় না, ভালোই হয়। তিনি এই মুহূর্তে বলে উঠলেন, ঠিক আছে, যেখানে যাও সাবধানে থেকো। ওয়াশরুম থেকে বের হলেন শ্রাবণের মা সাবিহা চৌধুরী। তার চোখে মুখে চিন্তার রেশ। সব চিন্তা বড় ছেলেকে নিয়েই। তিনি চিন্তিত কণ্ঠে বললেন, তুমি কি একা যাচ্ছ? না, কাব্য সাথে আছে। ঠিক আছে, তাড়াতাড়ি ফিরে এসো। রাতটা ভালোই ভালোই চলে গেল। সকাল হতেই শ্রাবণ ব্যাগপত্র নিয়েই রেডি, সাথে কাব্য। কাব্য এখনো জানে না শ্রাবণ কি কাজে যাবে বা কোথায় নিয়ে যাবে। শ্রাবণ গাড়ির ড্রাইভারকে একটা লোকেশন দিল। লোকেশনটা হিয়াদের বাড়ির লোকেশন। ড্রাইভার ওদের নামিয়ে দিয়ে চলে গেল। শ্রাবণ কাব্যকে সাথে নিয়ে বাড়ির গেটের কাছে আসলো। হিয়ার বাবা হামিদ সাহেব তখন কোর্টে যাচ্ছিলেন গাড়ি নিয়ে। শ্রাবণ তাকে থামিয়ে বলল, আঙ্কেল, আপনার সাথে কিছু কথা ছিল। হামিদ সাহেব গাড়ি থামিয়ে ভেতর থেকেই বললেন, কি বলবে?
শ্রাবণ বলল, আমরা শুনলাম আপনি নাকি ফ্ল্যাটটা ভাড়া দেবেন, তাই চলে এলাম। ও আচ্ছা, তুমি বরং ভেতরে গিয়ে আমার মেয়ে আর ওয়াইফের সাথে কথা বলো, দারোয়ান তোমাদের নিয়ে যাবে। আমার কোর্টে যেতে হবে, তাই সময় দিতে পারলাম না। কাব্য হেসে বলল, সমস্যা নেই, আমরা ভেতরে গিয়ে কথা বলছি। হামিদ শিকদার গাড়ি নিয়ে বেরিয়ে গেলেন। শ্রাবণ আর কাব্য দোতলায় এসে নক করলো। হিয়া মোবাইল স্ক্রল করতে করতে দরজা খুলে দিল। শ্রাবণ সচক্ষে হিয়াকে দেখে কিছুক্ষণ তাকিয়ে রইল। কাব্য এবার বুঝতে পারছে তার ভাই সেই মেয়েটার বাড়ি এসেছে। নিশ্চয়ই কোনো কিছু হয়েছে, না হয় তার ভাই এখানে আসার মতো লোক নয়। হিয়া কপালে ভাঁজ ফেলে বলল, আপনাদের তো ঠিক চিনতে পারলাম না। কাব্য বলে উঠল, আমরা এই বাসায় ভাড়া থাকবো বলে এসেছি। এই বাড়ির মালিক আমাদের ভেতরে এসে কথা বলতে বলেছে। হিয়া যেন মুরগি বানানোর জন্য একটা সুযোগ পেল। ঠিক করলো দুজনের থেকে ভাড়া বেশি চেয়ে নেবে। ছেলে দুটোকে সাথে সাথেই বলে উঠল, আসুন আসুন, ভেতরে আসুন। হিয়া কালকে যাকে না চিনে জামাইজান বলে মেসেজ দিয়েছিল, সেই ছেলে যে তাদের বাসা ভাড়া চাইতে এসেছে সেটা হিয়া এখনো বুঝতে পারেনি। এই মুহূর্তে হিয়া কথা বলার জন্য শ্রাবণ আর কাব্যকে ভেতরে ঢুকতে বলল। শ্রাবণ ভেতরে ঢোকার আগে বলল, বাড়িতে আর কেউ নেই না? মানে আপনি একা থাকলে ঢুকবো না। হিয়া হালকা হেসে বলল, আম্মু আছে, আসুন। শ্রাবণ ভেতরে ঢুকলো। হিয়া ওদেরকে ড্রয়িং রুমের সোফায় বসতে বলল। শ্রাবণ আর কাব্য দুজনেই পাশাপাশি বসলো। হিয়া ওদের সামনাসামনি বসলো। শ্রাবণ হিয়াকে বলল, তাহলে আপনার আম্মুকে ডেকে আনুন, আপনার আম্মুর সাথেই কথা বলি। হিয়া গাছাড়া ভাব নিয়ে বলল, তাকে দেখে কি হবে, বাড়ির মালিক আমি, আমার সাথেই কথা বলতে হবে। আর আপনাদের মধ্যে কে বড়? কাব্য শ্রাবণকে দেখিয়ে বলল, ভাইয়া বড়। হিয়া শ্রাবণের দিকে তাকিয়ে রইল। মনে হলো কোথায় যেন দেখেছে, কিন্তু মনে করতে পারছে না। শেষে বলেই উঠল, আপনাকে না কোথায় যেন দেখেছি। শ্রাবণ হেসে বলল, দেখতেই পারেন, যেহেতু পৃথিবীটা গোল। আর আপনারা ব্যাচেলর নাকি বিয়ে করেছেন? না, বিয়ে করিনি। গার্লফ্রেন্ড আছে? না। কেন বলুন তো? না, ওই আর কি, যদি থেকে থাকে তাহলে ওদের ফ্ল্যাটে আনা যাবে না। শ্রাবণ বলল, ছি, ওই রকম কিছু নেই। হিয়া তার মায়ের রুমের দিকে তাকিয়ে মনে মনে বলল, আল্লাহ, আম্মুকে আগেই রুম থেকে বের করো না। কাজ করছে, কাজই যেন করতে থাকে, না হলে আমার সব প্ল্যান ভেস্তে যাবে। শ্রাবণ বলল, কি হলো, ভাড়া কি দেবেন না আমাদের? দেব। আর শুনুন, আপনাদেরকে আগেই বলে দেই, এখানে থাকতে হলে কিছু শর্ত বা নিয়ম আছে। যেমন, রাত 9টার পরে বাড়িতে ঢোকা যাবে না, কোনো ঝামেলা করা যাবে না। আর যেহেতু ব্যাচেলার আপনারা দুজনেই, সেক্ষেত্রে কোনো মেয়ে তো এলাওই না। শ্রাবণ গলার কণ্ঠটা মলিন করে বলে উঠল, ঠিক আছে, আমরা এই নিয়মের বাইরে যাব না। এবার বলুন, ভাড়া কত রাখবেন? ভাড়ার কথা পরে বলি, আগে বলুন আপনারা কয়টা রুম নেবেন? পুরো ফ্ল্যাটটাই ফাঁকা, সব মিলিয়ে 3টা বেডরুম, ডাইনিং স্পেস, লিভিং স্পেস, কিচেন সবই আছে। শ্রাবণ বলল, 2টো রুম লাগে দুজনের, আবার আমরা কেউই শেয়ার করে থাকতে পারবো না, বলতে গেলে পুরো ফ্ল্যাটটাই নেব। ঠিক আছে, তাহলে কয় মাস থাকবেন? শ্রাবণ মুখের কোণে বাঁকা হাসি ফুটিয়ে বলল, সারা বছর থাকলে কি সমস্যা? হিয়া ভুরু কুচকালো, মানে? আরে এই মাসটাই। ও, তাহলে পুরো ফ্ল্যাটটা মিলে 55,000 টাকা ভাড়া দিয়েন। কাব্য উঠে দাঁড়িয়ে বলল, কি বলছেন, এত কেন? 10,000 টাকাই বেশি চাইছেন কেন? দারোয়ানকে জিজ্ঞাসা করেছিলাম, সে বলেছে 45,000-এ হয়ে যাবে। আর এখন ফাইজলামি করেন? আমাদের এত বড় বাড়ি থাকতেও আপনার এখানে থাকতে এসেছি, এটাই আপনার ভাগ্য। শ্রাবণ রেগে গেল। যত টাকাই হোক না কেন, ও এখানে থাকতে রাজি। আর কাব্যকেই এত কথা বলতে হবে কেন? টাকা কি কমাচ্ছে নাকি? তাও এ কথা বলতে হবে ওর? শ্রাবণ কাব্যর দিকে তাকিয়ে চুপ থাকতে ইশারা করলো। কাব্য চুপ হয়ে বসে পড়লো। শ্রাবণ মুখে হাসি এনে বলল, কিছু মনে করবেন না হিয়া, আসলে ও বুঝতে পারেনি। হিয়া চকিতে শ্রাবণের মুখ পানে তাকিয়ে বলল, আপনি আমার নাম জানলেন কি করে? ওই যে দারোয়ান আপনার নাম বলছিল, তাই শুনেছি। আর আপনাকে তুমি করে বলি, আপনি করে অসুবিধা হচ্ছে। হিয়া মাথা নেড়ে বলল, ঠিক আছে, আর আপনারা এত জোরে কথা বলবেন না, আস্তে কথা বলুন। ঠিক আছে, আর তুমি যা ভাড়া চেয়েছো সেটাই দেব। এবার আমাদের রুমটা দেখিয়ে দাও। হিয়া উঠে দাঁড়ালো। তার মায়ের রুমে গিয়ে ওপরে ফ্ল্যাটের চাবির গোছাটা নিয়ে এলো, আর তার মাকেও ডেকে আনলো। মাহিমা বেগম ছেলে দুটোকে দেখে এগিয়ে এসে বললেন, হিয়া, ওদের তো ঠিকমতো চিনলাম না। শ্রাবণ মুখের কোণে হাসি ফুটিয়ে সালাম দিল। এরপর হিয়া বলল, আম্মু, এই 2টা ভাইয়া 3 তলায় ভাড়া থাকতে এসেছে। এই মাসটাই নাকি থাকবে। ব্যাচেলর বলে কেউ ভাড়া দিচ্ছিল না, আর ওদেরকে দেখেও খারাপ মনে হচ্ছে না। আব্বুই ওদের কথা বলতে বলেছে। হিয়া তার মাকে সব কথা বলল, আবার একটু বাড়িয়েই বলল। মাহিমা বেগম বললেন, ঠিক আছে, আর ওদেরকে ভাড়া ঠিকঠাক বলে দিয়েছিস তো? গোলমাল করিসনি তো আবার? হিয়া মাথা দুদিকে নাড়িয়ে বলল, না না আম্মু, ওদের সাথে গোলমাল কিচ্ছু করিনি। আর তুমি বিশ্বাস না করলে ওদেরই জিজ্ঞাসা করো। শ্রাবণ কাব্যের কানে কানে বলল, দেখেছিস কি অভিনয় জানে? কাব্যর মনে চাচ্ছে সব বলে দিতে, আর বড় ভাইয়ের জন্য কিচ্ছু বলতে পারছে না। আল্লাহ ভালো জানে এখানে কেন এসেছে। মাঝখান থেকে ওদের টাকাটাই জলে চলে গেল। যতই ধনী হোক, বসে থেকে এতগুলো টাকা দেওয়ার কোনো ইচ্ছেই নেই। মাহিমা বেগম নিজের রুমে চলে গেলেন, আবার ফিরেও এলেন একটা বড় ব্যাগ নিয়ে। সেটা হিয়ার হাতে ধরিয়ে দিয়ে বললেন, ওদের রুমটা দেখিয়ে দে, আর এখানে নতুন বেডশিট পর্দা আছে, সেগুলো গুছিয়ে দিয়ে আয়। শ্রাবণ হালকা হেসে আন্তরিকতার সাথে বলল, আন্টি, এগুলো আমাদের দিন, আমরা করে নেব। মাহিমা বেগম হেসে বললেন, না বাবা, এগুলো হিয়াই করুক। আসলে গত
মাসে যারা চলে গিয়েছে তারপর পুরো ফ্ল্যাটটা ধুয়ে পরিষ্কার করে রাখা হয়েছে ঠিকই, কিন্তু নতুন বেডশিট আর পর্দাগুলো লাগায়নি। যা হিয়া, ওদের নিয়ে যা। হিয়া ব্যাগটা হাতে নিয়ে শ্রাবণ আর কাব্যকে সাথে যেতে বলল। শ্রাবণ যাওয়ার আগে মাহিমা বেগমকে সালাম দিয়ে চলে গেল। মাহিমা বেগম শ্রাবণ আর কাব্যর ব্যবহার দেখে সত্যিই খুশি হলেন। কাব্য নিজের লাগেজ নিয়ে ওপরে আসতে আসতে হাঁপিয়ে গিয়েছে। শ্রাবণ হিয়ার পেছনে পেছনে রুমে ঢুকে গেল। নিজের লাগেজটা রেখে ড্রয়িং রুমে আয়েশি ভঙ্গিতে বসে পড়ল। হিয়া ততক্ষণে দুটো রুমের বেডশিট, বালিশের কভার, পর্দাগুলো লাগিয়ে দিল। সবকিছু ঠিকঠাক করে নিয়ে শ্রাবণের সামনে এসে বলল, শুনুন, আমাদের যা করণীয় তা করে দিয়েছি, আর কাজের লোক এসে রান্নাবান্না যা করার করে দিয়ে যাবে। আর হ্যাঁ, যে শর্তগুলো দিয়েছি মনে থাকে যেন। থাকবে। তা তুমি চলে যাবে নাকি এখন? পাশ থেকে কাব্য বলে উঠল, আপু, ভাড়াটা কি কম নেওয়া যায় না? হিয়া মাথা নাড়িয়ে বলল, না, আপনাদের ভাড়া দিয়েছি এই অনেক, অন্য কোনো বাসা হলে ডাবল দিলেও আপনাদের ভাড়া দিত না। কাব্য বলল, কেন দিত না? কারণ আপনারা ব্যাচেলর। আর 10,000 টাকা কেন বেশি চেয়েছি জানেন? কেন আপু? এই যে আপনাদের সাথে কথা বলে ভাড়া পাকাপাকি করে দিলাম, এতে আমারও তো কিছু লাভ করতে হবে নাকি? আর যেহেতু সামনে ঈদ। কাব্য গোল গোল চোখে তাকিয়ে রইল, তারপর চলে গেল ভেতরের রুমে। এদিকে শ্রাবণের কোনো হেলদোল নেই, ফোনে মনে হয় কিছু দেখছে। হিয়া তখনও শ্রাবণের দিকে তাকিয়ে মনে করার চেষ্টা করলো কোথায় যেন দেখেছে। এরপর চলে যেতে নিল। শ্রাবণ উঠে দাঁড়িয়ে হিয়ার সামনে দাঁড়িয়ে বলল, কোথায় যাচ্ছ বৌজান? হিয়া তড়িৎ চোখে তাকালো। শ্রাবণের মুখ থেকে এমন কথা আশা করেনি। মনে মনে তো ভালোই ভেবেছিল, তাহলে কি এই ছেলের মাঝে গোলমাল আছে নাকি? হিয়া কথাগুলো আউড়িয়ে কপালে ভাঁজ ফেলে বলল, কি বলছেন? আপনার মাথা ঠিক আছে? শ্রাবণ তাচ্ছিলের হাসি দিয়ে বলল, মাথা ঠিক থাকতে দিয়েছ কি? সেই তো পাগল করে এখানে নিয়ে এলে। হিয়া এক পা পিছিয়ে গিয়ে কঠোর গলায় বলে উঠল, কি সব বলছেন? মেয়ে দেখলে এরকম কথা বলতে ইচ্ছা করে? আর কি পাগল করে দিয়েছি? এইসব আজে বাজে কথা আমি একদম অ্যালাউ করব না কিন্তু। কি আজে বাজে কথা বললাম? তুমি তো আমাকে বাধ্য করেছো বলতে। আমি কি শুধু শুধু এখানে এসে তোমাকে এগুলো বলছি নাকি? তুমিই অধিকার দিয়েছো। হিয়া রেগে গিয়ে বলল, আপনাকে ভালো ঘরের সন্তান মনে করেছিলাম, আর আপনি আমার সাথে এই বিহেভ করছেন? শ্রাবণ এগিয়ে এসে হিয়াকে ঘুরে ঘুরে দেখতে লাগলো। হিয়ার বিরক্ত লেগে গেল। সাথে সাথে শ্রাবণকে বলল, আমি আগে জানলে কখনোই আপনাদের দুজনকে এখানে থাকতে দিতাম না। শ্রাবণ হিয়ার হাতটা মুচড়ে ধরল, দাঁত চেপে হিসিয়ে বলে উঠল, আমায় জামাই বলে তো ঠিকই ডাকতে পেরেছো, তাহলে আমার কথাগুলো নিতে পারছো না কেন এখন? হিয়া হাত ছাড়াতে মুচড়াতে মুচড়াতে বলল, কে আপনাকে জামাই বলেছে? হ্যাঁ, মিথ্যে বলার জায়গা পান না? শ্রাবণ হাত ছেড়ে দিয়ে নিজের ফোন বের করে হিয়াকে দেখালো। হিয়া নিজের লেখা মেসেজটা দেখে ভয়ার্ত চোখে তাকালো। শ্রাবণ হেসে বলল, বৌজান, চিনতে পেরেছো কি আমাকে? আমি তোমার হাতের শরবত খেতে এসেছি, খাওয়াবে না আমায়? আর তোমায় নিতেও এসেছি, যাবে না আমার সাথে? হিয়া ভয় পেল ঠিকই, কিন্তু দমে গেল না। বলল, শুনুন, আমি অস্বীকার করব না যে ওই মেসেজটা আমার না, ওটা আমারই। আসলে বান্ধবীদের সাথে ট্রুথ অর ডেয়ার খেলতে গিয়ে আপনাকে মেসেজ দিয়েছিলাম, এতে সিরিয়াস হবার কিছু নেই। শ্রাবণ বলল, কিন্তু আমি তো সিরিয়াস ভেবে নিয়েছি বৌজান, আর সিরিয়াস ভেবেই এত শত কাজ ফেলে তোমার জন্য এখানে এসেছি। হিয়ার সাথে সাথে মুখের ওপর বলে দিল, তাহলে চলে যান। শ্রাবণ হিয়ার হাত ধরে নিজের মুখোমুখি করে বলে উঠল, চলে যাওয়ার জন্য তো আসিনি। হিয়া কিছু বলবে, ঠিক তখন বাইরে থেকে হিয়ার মা ডেকে উঠলেন, হিয়া, হিয়া, ওপরের কাজ হয়েছে? হিয়া গলা উঁচিয়ে বলল, আসছি আম্মু। হিয়া হাত ছাড়ানোর জন্য ছটফট করতে লাগলো, ব্যথাও পায়। শ্রাবণ তবু হাত ছাড়ছে না। হিয়া রেগে গিয়ে বলল, হাত ছাড়ুন, না হলে বাসা ভাড়া দেব না। শ্রাবণ ডোন্ট কেয়ার ভাব নিয়ে বলল, তুমি ভাড়া দিলেই কি আর না দিলেই কি, আমাকে বের করতে পারবে না। এসেছি যখন, তোমাকে নিয়েই ফিরবো। আর এখনকার মতো ছেড়ে দিলাম, তবে সন্ধ্যায় শরবত বানিয়ে দিয়ে যেও। টেস্ট করতে চাই তোমার হাতের শরবত কেমন হয়। আর যেহেতু বলেছ শরবত প্রতিটা দিনই খাওয়াবে, তাহলে আজ থেকে স্টার্ট করো বৌজান। আর যদি উপরতলার শরবত না আসে, তাহলে কিন্তু তোমায় ধরে নিয়ে এসে শরবত বানাতে বলবো। বলেই হাত ছেড়ে দিল। হিয়া হাত ছাড়া পেয়ে রুম থেকে বেরিয়ে যেতে যেতে বলল, অসভ্য লোক, মেয়ে মানুষ দেখলেই হাত ধরতে মন চায়। কেন যে মেসেজ দিয়েছিলাম, এখন কঠিনভাবে ফেসে গেছি। যে করেই হোক ওদের থাকতে দেওয়া যাবে না। তো প্রিয় গল্পপ্রেমীরা, এটা ছিল আমাদের এই গল্পের প্রথম পার্ট। গল্পটি কেমন ছিল কমেন্টে বলে যান। আর গল্পটি চলবে কিনা এটা নির্ভর করে আপনাদের ওপর। যদি লাইক কমেন্ট ভালো হয় তাহলেই কন্টিনিউ করা হবে। তো দেখা হচ্ছে পরবর্তী পর্বে। এখনকার মতো আল্লাহ হাফিজ।